করার জন্য, আমাদের ফেসবুক গ্রুপে দেওয়ার জন্য, যাতে আপনার পরবর্তী জেনারেশন সে এক্সপিরিয়েন্স গুলো থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে এবং আপনাকেও নিয়মিত স্মরণ করে। সো আপনি কি পারমিশন দিচ্ছেন? হ্যাঁ, সমস্যা নেই। ওরকম হয়তোবা আহ, জানি না কতটুকু বলতে পারবো গুছিয়ে, বাট আশা করি সবাই একটা দুইটা পয়েন্ট তো জানবেই। হুম, হুম, হুম। তো আপনার সেশনটা মানে এক্সপিরিয়েন্স সেশনটার মধ্যে যে পার্টগুলো থাকবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর শুরু থেকে যদি কোনো মানে এমন কিছু ফেস করে থাকেন যেটা দিয়ে আপনার খুব মানে ফেস করে আসতে হয়েছে, হার্ড টাইম মেনশন করতে পারেন, দেন আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর মেনশন করতে পারেন, আপনার ইন্টারভিউ প্রসিডিউর মেনশন করতে পারেন, আপনি কি কি প্রশ্ন এখানে শুনেছেন, বাকি অ্যাপ্লিকেন্টের এখানে ক্যান্ডিডেটের এখানে কিভাবে ইন্টারভিউ দিচ্ছিল, তো এই জিনিসগুলো মেনশন করতে পারেন। আর আপনার ইন্টারভিউ প্রিপারেশন সম্বন্ধে এই বিষয়গুলো মেনশন করতে পারেন। এ টু জেড আপনি আপনার মতো করে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তো আমরা মাঝখানে কোনো ধরনের ইন্টারাপ্ট করবো না। আর লাস্টে হচ্ছে যে আমরা কিছু প্রশ্ন নিব। তো যাদের কোনো প্রশ্ন থাকবে এক্সপিরিয়েন্স চলাকালীন সময়ে, তারা হচ্ছে প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে রাখবেন। যেগুলো প্রয়োজন আমরা সেগুলো নিব। অর্গানাইজার সে কোয়েশনগুলো নিবে। তো হিমাদ্রি ভাই আপনি স্টার্ট করতে পারেন, হ্যাঁ? থ্যাংক ইউ ভাই, থ্যাংকস ফর গিভিং দ্য ফ্লোর। আচ্ছা, আমি আমার একটা কোয়েশ্চেন ছিল শুরু করার আগে। হুম। অ্যাপ্লিকেশন প্রসিডিউর বলতে আপনি ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর বলছিলেন? ওই তো আপনার কোথা থেকে আপনার চিন্তা আসলো মাথায় যে আমাকে ইউএসএ যাইতে হবে, এই আর কি। ও, লং লং এই আর স্টোরি কি। ব্রাদার। শর্ট করে বলা যায় যতটুকু আর কি। সবারই তো একটা মোটিভ থাকে, একটা চিন্তা থাকে যে আমার যাইতে হবে। রাইট, রাইট। আচ্ছা, সেইখান থেকে তাহলে আমি অ্যাপ্লিকেশন, সবাইকে হ্যালো এভরিওয়ান। ফার্স্ট অফ অল, হুম, হুম, আমি হিমাদ্রি। আমার আমি আজকে F1 F2 ভিসার জন্য একসাথে ইন্টারভিউ দেই, খুব শর্ট নোটিসে ডেট পাই। আর এই গ্রুপের অসম্ভব হেল্প এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের আপনার আহ, যে সেশনগুলো ছিল ওগুলোর মাধ্যমে আমি আসলে পার পেয়ে যাই আজকের ভিসা ইন্টারভিউটা। সো শুরু করতে গেলে প্রথমে যদি আমি শুরু করি অ্যাপ্লিকেশন প্রসিডিওর, আর আব্দুল্লাহ ভাই যেভাবে বললেন যে আপনার একদম কখন থেকে চিন্তা আসলো ইউএসএ যেতে হবে। হুম, সেই ব্যাপারটা থেকে যদি আমি শুরু করি, আমি আসলে বেসিক্যালি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবসময় ইন্ডাস্ট্রিতে কাজ করতে পছন্দ করছি, কারণ অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রথম থেকে 2000 ব্যাক ইন 2019 আমার সবসময় ফিল হতো যে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ এ প্ল্যাটফর্ম উইচ ক্যান সলভ পিপলস প্রবলেম, লাইক ইজি প্রবলেম, ট্রান্সপোর্টেশন প্রবলেম, হেলথ কেয়ার প্রবলেম, আপনার লজিস্টিক্স প্রবলেম, অনেক কিছুই। সো সেখান থেকে আমি আসলে ইমিডিয়েটলি আফটার মাই গ্রাজুয়েশন ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি আমি ইমিডিয়েটলি আসলে ইন্ডাস্ট্রিতেই জয়েন করি এবং আমি একটা রাইড শেয়ারিং কোম্পানির ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। তো ওখানে আসলে আমার অনেকটাই লার্নিং লাইফের, হাউ টু অ্যাকচুয়ালি সলভ পিপলস প্রবলেম, গেটিং ফিডব্যাক ফ্রম দি মার্কেট, নোয়িং দি মার্কেট অ্যান্ড নোয়িং দি পিপলস বিহেভিয়ার। অ্যান্ড এটার সাথে টেকনোলজিকে রিলেট করে নিজের পড়ালেখা যেটা করছি, স্পেশালি যে পড়ালেখা যেটা করছি ওটার সাথে ম্যাচ করতে পারার একটা আনন্দ আমি 5 বছর ধরে উপভোগ করি। করার পর একটা পর্যায়ে আমার আসলে মনে হয় যে হচ্ছে যেটা ট্রু ফ্যাক্ট যে আসলে আহ, আমরা গোল টেবিল বৈঠক করতেছি, মিটিং করতেছি, ওখানে চিন্তা করতেছি, বিভিন্ন ছোটখাটো প্রবলেম সলভ করতেছি সফটওয়্যারের। অ্যান্ড লেটার অন আমার এটা আসলে খুব পিটি ফিল হওয়া শুরু করে। সো ওখান থেকে আমার আসলে মেইনলি চিন্তা হয় হচ্ছে না, টু সলভ বিগার প্রবলেম আই হ্যাভ টু নো বিগ, নো মোর অ্যান্ড গেট মোর আইডিয়া। সো এটার থেকে হায়ার স্টাডিজের চিন্তাটা অ্যান্ড রিসার্চের চিন্তাটা একটু পরে আসে, হায়ার স্টাডিজের চিন্তাটা আসে। বাট দেন কামিং, যখন হায়ার স্টাডিজ নিয়ে গবেষণা করা শুরু করলাম, দেন কামিং ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি, যেটা ফার্স্টে হিট করে সেটা হচ্ছে, ভাই, আই ক্যান নট অ্যাফোর্ড, আর মাই ফ্যামিলি ক্যান নট অ্যাফোর্ড। সো ওখান থেকে আসলে ইউএস এর ব্যাপারটা আরো বেশি ডিপলি রিসার্চ করা হয়, যেখানে হচ্ছে আসলে আমাদের মতো স্টুডেন্টদেরকে ধরেন ফান্ডিং দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া হয়। এত পরিমাণ ফান্ডিং আর স্কলারশিপ মনে হয় পৃথিবীর কোনো দেশের কোনো ইউনিভার্সিটি আসলে প্রোভাইড করে না, আনলেস আনটিল দে আর ভেরি টপ ইউনিভার্সিটি অফ আদার কান্ট্রিজ লাইক কানাডা, অস্ট্রেলিয়া। সো ওখানে আমাদের আবার আমার প্রোফাইলও মিডিওক্রি প্রোফাইল, যদি বলতে চাই সিজিপিএ ইজ বিলো 3.5। সো এই প্রোফাইলের কাউকে যে ফান্ডিং দিবে, টাকা পয়সা দিয়ে পড়ালেখা করাবে, এটা পসিবল ছিল না। তো সেখান থেকে আসলে হায়ার স্টাডিজের চিন্তা, ইউএস এর চিন্তাটা আসে। অ্যান্ড ওখান থেকে আসলে আমার জিআরই দেওয়া, আইএলস দেওয়া। সো যেটা ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে আমি সবকিছু করার পর নিজের প্রোফাইলটাকে ইভ্যালুয়েশন
করে যখন ফার্স্ট ফল 2024 এ আমি আসলে 10টা পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করি। 10টা ডিফারেন্ট ইউনিভার্সিটি, 10টা ডিফারেন্ট এসওপি, 10টা ডিফারেন্ট 10টা না, প্রত্যেকটাতেই 3টা করে এসওপি লাগছে, এলওআর লাগছে। সো 30টা ডিফারেন্ট এলওআর দিয়ে এপ্লাই করি। অ্যান্ড ফলাফল হলো হচ্ছে আমি 10টা থেকে রিজেক্ট হই। সো ওখানে আসলে আমার বটম রক হিট করে যে আসলে আমি কি, আমি আসলে কি পারি। সো ওই বটম রক থেকে উঠে আসার জন্য আমি স্প্রিং 25 টার্গেট করি। সো আমি নিজের প্রোফাইলটাকে আরো ইভালুয়েট করা শুরু করলাম। আসলে আমার সিজিপিএ দিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে আসলে অ্যাডমিশন হওয়া যাইতে পারে, অ্যাকসেপ্টেন্স রেট কেমন, তারপর হচ্ছে যে র্যাঙ্কিং কেমন, আমার প্রোফাইলের সাথে র্যাঙ্কিংটা আসলে কিভাবে মিলানো যেতে পারে। একজন 3.2 থেকে 3.4 এর ভিতর স্টুডেন্টের প্রোফাইল প্লাস হচ্ছে যে ইন্ডাস্ট্রি গ্রেড এক্সপিরিয়েন্স উইদাউট এনি রিসার্চ পেপার দেখা যাচ্ছে 200-র পরে অথবা 150-র পরে ইউনিভার্সিটিগুলো টার্গেট করা উচিত, মেবি 300 টার্গেট করা উচিত। তো ওভাবে করে আমি প্রোফাইল ইভ্যালুয়েশন করার পরে স্প্রিং 2025-এ আরো 3টা ইউনিভার্সিটিতে জাস্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করি। অ্যান্ড আমি এবার চিন্তা করি আমি বেশি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো না, যে ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবো সেগুলোতে আমার অ্যাডমিশন হবে, এবং অ্যাডমিশন হওয়ার পর আমি ইমিডিয়েটলি অথবা আগে থেকে ওই ইউনিভার্সিটিতেই ফান্ডিং খোঁজার ট্রাই করবো। সো আমার অ্যাপ্রোচটা পরে দিয়ে এরকম ছিল হচ্ছে যে আই উইল লুক ফর কোয়ালিটি রেদার দেন কোয়ান্টিটি। তো আমি টার্গেট করি হচ্ছে যে খালি 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, 3টা থেকে 4টা, এবং 3 বা 4টা থেকে আমার যাতে অ্যাডমিশন হয় সেভাবেই চুজ করব, এবং অ্যাডমিশন হওয়ার আগে থেকে আমি ওখানে ভিতর ফান্ডিং খোঁজার ট্রাই করব। তো এটা করতে গিয়ে আমি আসলে হচ্ছে যে আপনার 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, ওগুলোতে আমার অ্যাডমিশন হয়, ফান্ডিং এর জন্য চেষ্টা করতে থাকি। সো ইন দ্য মিন টাইম আমার যেটা কাজে লাগে সেটা হচ্ছে যে আমি একটা রিসার্চ প্রজেক্ট নিজে নিজে করা শুরু করি। নিজে নিজে না, বেসিক্যালি আমার আন্ডারগ্রেড একটা প্রফেসরের সাথে কথা বলে ওনার আন্ডারে একটা রিসার্চ প্রজেক্ট করা শুরু করি, এবং ওইটা রিসার্চ প্রজেক্টটা করতে করতে আমি একটা রিসার্চ প্রপোজাল লিখি। যে রিসার্চ প্রপোজালটা আমি বিভিন্ন প্রফেসরকে সাবমিট করা শুরু করি। অ্যান্ড ওখান থেকে আসলে হচ্ছে যে আমার ফাইনালি আরএশিপটা ম্যানেজ হয়। বাট ইন দ্য মিন টাইম আমি অনেক ডেসপারেট ছিলাম। আমার আরএশিপ ম্যানেজ হয় ডিসেম্বরের 5 তারিখ। সো এর আগে আমি অনেক ডেসপারেট, বেশি ডেসপারেট ছিলাম। সো ওখান থেকে আমি আসলে হচ্ছে যে আপনার সেলফ ফান্ডিং এ ফার্স্ট I-20 নিয়ে নিই। আহ অনেক জায়গা থেকে টাকা পয়সা ম্যানেজ করে কোনোভাবে সেলফ ফান্ডে I-20টা নিয়ে রাখি। এরপর ভিসা অ্যাপ্লিকেশন ফি, সার্ভিস ফি সবই দিয়ে রাখি। বাট মানে স্লটও একটা কনফার্ম করে রাখি। বাট মানে আমি ইয়ারের জন্য এপ্লাই করলাম না। বা আরে আসার পর আমি আসলে যেটা করছি সেটা হচ্ছে যে ইয়ারের জন্য এপ্লাই করতে গেছি, সেখানে আমি অনেক ওভারওয়েলমিং হয়েছি। আমি ইয়ার 2বার ডিনাই হয় ফান্ডিং থাকার পরও। তখনই আমার গ্রুপে আসলে হচ্ছে যে মেজরলি ইনভলভ হওয়া সাইফ ভাই, আব্দুল্লাহ ভাই, অয়ন ভাই আছে। আমার নামে একটু সমস্যা, সো নাম বলতে একটু সমস্যা, মাইন্ড করেন না। তো উনাদের থেকেই আমার হচ্ছে ইয়ারের যখন আমার 2বার ডিনাই হয় তখনই আমার আসলে হচ্ছে যে টনকটা নড়ে। আমি এই গ্রুপে অ্যাক্টিভ হই, ভাইদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেট করি। বিফোর টেকিং দি মক সেশনস, প্রাইভেট মক সেশনস, আমি আগে থেকেই ওয়ান টু ওয়ান কমিউনিকেট করি, অথবা গ্রুপটাকে ফলো করে ইয়ারের জন্য আবার আমি আবার এমআরবি ফি দেই, পেমেন্ট দিছি। পেমেন্ট দেওয়ার পর আমি আবার ইয়ারের জন্য অ্যাপ্লাই করি, এরপর ইয়ারটা অ্যাপ্রুভ হয়। দেন সাডেনলি 29 ডিসেম্বরের ডেটও পেয়ে যাই। সো এরপর আমি মক সেশনে ইন্টারভিউ, মানে ইন্টারভিউ মক সেশন গুলো নেওয়া শুরু করি, অথবা এগুলো শোনা শুরু করি। সো তখন কমন কোশ্চেনগুলো আমার ধরা পড়লো। কমন কোশ্চেন হচ্ছে যে ওয়াই আর ইউ চুজিং দিস ইউনিভার্সিটি, অর ওয়াই আর ইউ গোয়িং ফর দিস প্রোগ্রাম, হু ইজ গোয়িং টু পে ইউর রেস্ট অফ দি ডেফিসিট অর দি হোল ডেফিসিট, হোয়াটস ইউর প্ল্যান ডুইং দিস মাস্টার্স অথবা ডুইং দিস গ্র্যাজুয়েশন। সো এই কমন কোশ্চেনগুলোর আমি আনসার সাজাতে থাকি, এবং আনসার সাজানোর সময় আমি আসলে যে কাজটা করি সেটা হচ্ছে যে আনসার, আমি এখানে অনেক আনসারই শুনি, মানে আমার কাছে অনেকগুলোই জেনারিক মনে হতো। তো আমি এইগেন এখানে যে কাজটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা আনসারকে আমি আমার ইন্টারেস্টের সাথে মিলানো শুরু করি। লাইক আমি একটা রিসার্চ করতে যাচ্ছি ওটা হেলথ কেয়ারে, সো আমি বের হয়ে এসে হেলথ কেয়ার রিলেটেড কোনো একটা ইউনিট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইউনিট খুলবো, সেটাকে আমার কান্ট্রিটা হিসেবে বলা শুরু করি। দেন হচ্ছে যে আমি ওয়াই হ্যাভ ইউ চুজ দিস ইউনিভার্সিটি, এটার এগেনস্টে বলা শুরু করি হচ্ছে যে এটার প্রোগ্রামটা আমার ক্যারিয়ার পাথের সাথে যায়, কারণ এটা মেশিন লার্নিং প্রোগ্রাম, আমি সামনে মেশিন লার্নিং রিসার্চার হতে যাচ্ছি, প্লাস আমার রিসার্চ ইন্টারেস্ট হেলথ কেয়ার, এই প্রফেসরটা আমাকে ফান্ডিং দিচ্ছে
পড়ালেখা করার জন্য এবং রিসার্চ করার জন্য। সো স্ট্রেইট ফরওয়ার্ড আনসার ছিল। অ্যান্ড আমি ট্রাই করছি এগুলো হচ্ছে ফ্লুয়েন্ট রাখার। লাইক এ কনভারসেশন। নট লাইক সামথিং দ্যাট প্রিয় কিন্তু ১০০-২০০ মানুষের ইন্টারভিউ নিচ্ছে। সো when you utter your first sentence, they really get to know that it's scripted or it's memorized or you are just having a conversation with him. সো দে প্রেফার, আমার যেটা মনে হয়েছে, যে তুমি ওর সাথে কনভারসেশন করো, আপনারা ওর সাথে কনভারসেশন করেন। সো আমার মনে হচ্ছে প্রত্যেকটা কোয়েশ্চেনের স্টার্টটা কনভারসেশন টোনে যদি শুরু করা যায়, দ্যাটস ওয়্যার ইজ দি কিকিং পয়েন্ট। এরপর আপনি স্ক্রিপ্টেড বললেও প্যারা হয় না। সো আমার মনে হয়েছে নিজের ইন্টারেস্টের সাথে মিলিয়ে কোশ্চেন সাজানো এবং ওটাকে একটা কনভারসেশন ওয়েতে বলাটাই হচ্ছে একটা ফ্যাক্ট। সাথে সাথে আমার F2 প্রিপারেশন নেওয়া শুরু করি। সো F2 কোয়েশ্চেন গুলাতে ভাইয়ারা আসলে ওয়ান টু ওয়ান সেশনে মানে পয়েন্ট পয়েন্ট করে করে আসলে সলভ করছে অথবা সাজানো হয়েছে, রিফ্রেশ করা হয়েছে। ফার্স্ট অফ অল সাইদ ভাই আমাকে F2 এর জন্য অনেক কোয়েশ্চেন পাঠাইছে, F2 এর জন্য অনেক কোয়েশ্চেন পাঠাইছে, ওগুলো অনেক কোয়েশ্চেন। সো ওগুলাতে আমার আসলে মানে পুরো ব্যাপারটা নিয়ে আইডিয়া হয়ে যায় যে আসলে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে। সো ওগুলো আমি আনসার লিখছি, ভাইয়েরা হচ্ছে এগুলোকে প্যারাফ্রেজ করছে, রিফ্রেশ করছে, নিজেদের সাজেশন দিছে। এভাবে করে আমি ৫-৬টা মক সেশন দেওয়ার পর ফাইনালি ভিসা ইন্টারভিউ ফেস করতে যাই ২৯ তারিখ। বাট এর আগে আমি হচ্ছে F2 আসলে F2 ভিসাটা যাতে এনশিওর হয়, এই জিনিসটার জন্য একটা জিনিস করি, সেটা হচ্ছে আহ, আমার F2 ফিরে আসবে অথবা কান্ট্রিটা F2 বোঝানোর জন্য মানে আমি F2 কে বলতে বলছি হচ্ছে, অথবা F2 তার জবে ২ মাস অথবা ৩ মাস পর ফিরে আসবে, ফিরে এসে জবে জয়েন করবে, এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছি। তো এটা আসলে কাজে দিছে। মানে রেদার F2 যদি বলে যে আমি ২ বছর মাস্টার্স প্রোগ্রামে F1 কে সাপোর্ট দিয়েই যাব, দ্যাটস মোর অ্যাবসার্ড। রেদার F2 যদি বলে যে না, আমার পার্টিকুলার কোনো একটা কাজ আছে অথবা এইম আছে বাংলাদেশে, অর আমার কোনো একটা প্ল্যান আছে, প্রজেক্ট আছে অথবা জব আছে, আমি সেটা জয়েন করব, এবং ওটা যদি খুবই ফ্লুয়েন্টলি অথবা কনভারসেশনের স্টাইলে বলা যেতে পারে, ইট ক্রিয়েট দ্য ডিফারেন্স দেয়ার। সো কমন কোশ্চেন অনেকেই বলবে, আমার কমন আনসার অনেকেই বলবে, বাট এটাকে নিজের ইন্টারেস্টের সাথে মিলিয়ে এবং একটা ক্যাজুয়াল কনভারসেশনের টোনে যদি বলা যায়, এটাতে সবচেয়ে বেশি ভালো হয়। সো ফাইনালি ইন্টারভিউ দিতে যাই। ইন্টারভিউ দিতে গিয়ে প্রথমেই একটা জিনিস আমি যেটা বুঝতে পারি যে আমাদের যখন ইনফরমেশন চেকিং হচ্ছিল, ইনফরমেশন চেকিং এ যেটা বুঝতে পারলাম যে ৭ দিন আগে DS-160 এডিট করাটা এখন একটা দণ্ডনীয় অপরাধ। এটা আসলে করাই যাবে না। মানে ৭ দিন পরে মানে উইদিন দি 7 days পিরিয়ড অফ ইন্টারভিউ সেশন DS-160 তে হাতই দেওয়া যাবে না। শুধু তাই না, কারো যদি F2 থাকে আমাদের CGI পোর্টালে কিন্তু F2 র DS কনফার্মেশন নাম্বারটা আপডেট করা যায় না। এটা এমবিসি কে মেইল দিয়ে করতে হয়। সো ওরা DS আপডেট বলতে এটাই বুঝায় ৭ দিন ৭ দিনের আগেই আপনার সিজিআই পোর্টালে ২ জনের কনফার্মেশন নাম্বার যেটা থাকবে ওটাই থাকতে হবে। সো আপডেটটাও ৭ দিন আগেই করে ফেলতে হবে সিজিআই পোর্টালে। এমন যদি হয় যে আপনি DS-160 এডিট করেন নাই বাট আপডেট করছেন ৭ দিন, ৭ দিনের উইন্ডোতে গিয়ে, তাহলে দেয়ার আর চান্সেস যে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হবে। আজকে আমি আমার সামনে হতে দেখছি। সো ওই জিনিসটা আমিও করি নাই। সাইদ ভাইদের অবশ্যই এখানে সাইদ ভাইদের আব্দুল্লাহ ভাইদের অনেক বড় একটা ইয়ে আছে যে ওনারা আমাকে এটাতে একটু ভালোভাবে গাইড করছিল যে না বস, এভাবে করা যাবে না। আমার কিছু জিনিস চেঞ্জ করার ইচ্ছে ছিল, বাট উই লেট ইট গো। কারণ ওই ছোটখাটো জিনিসের জন্য পুরো ইন্টারভিউ সেশন যদি ক্যান্সেল হয়েছে, মানে ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট যদি ক্যান্সেল হয়ে যেত, এটা খুব বাজে হতো আর কি আমার জন্য। তো এটা আসলে কাজ করে। তো এখান থেকে সুবিধা হয়। এরপর ফিঙ্গার দেওয়ার পর আহ, একটা জিনিস, ব্যাপারটা হচ্ছে ইনফরমেশন চেকিং এ আমি একটু এটা একটু হয়তোবা সবাই বলবে না, ইনফরমেশন চেকিং যারা করে তারা সবাই বাংলাদেশি। অ্যান্ড আই হ্যাভ সিন দ্যাট মোর লেস like give students a grumpy or against a days, or like there some like what should I say, administrative, মানে একটু খবরদারি করে কথাবার্তা বলতে চেষ্টা করবে, একটু কড়া ভাবে কোশ্চেন মানে জিজ্ঞেস করবে আপনার ওল্ড পাসপোর্ট দেন, নিউ পাসপোর্ট দেন। আহ, বউকে F2 কে বলতে বলবে যে আপনার হাজবেন্ডের ইউনিভার্সিটির নামটা ক্লিয়ারলি বলেন, হ্যাঁ। তো এই ধরনের ওরা কিছু জিনিস ট্রাই করে। আই থিঙ্ক আমার মনে হয় এটা স্ট্র্যাটেজিক্যাল, আমার যেটা মনে হয়েছে
নাথিং ন্যাচারাল, স্ট্র্যাটেজিক্যাল, যাতে করে অ্যাপ্লিক্যান্ট ইন্টারভিউতে যাওয়ার আগেই একটা রাফ সেশনের থ্রুতে গিয়ে নিজেকে সেটেল ডাউন করতে পারে। কারণ ইনফরমেশন চেকিং এর পর আপনার ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গারের পর ওয়েট করতে হয়। ওই টাইমটাতে স্টুডেন্ট আসলে একটা নিজেকে সেটেল ডাউন করে ফেলতে পারে, এবং যেহেতু একটা খারাপ ফেস করে ফেলছে, সো ইন্টারভিউ মক সেশন বা সরি ভিওর কাছে যাওয়ার সময় সে অনেক ইয়ে থাকে যে আচ্ছা আমি অলরেডি তো এটা ফেস করে ফেলছি, আর কি বাজে হবে, অথবা মানে প্যারা নাই, হয়ে যাবে। সো আমার জন্য জিনিসটা কাজ করছে। তো যখন ভিওর কাছে যাই, ভিও ওয়াজ রিয়েলি আস্কিং মি দ্যাট হচ্ছে যে একদম সেম কোয়েশ্চেন, ওয়াই হ্যাভ ইউ চুজ দ্য ইউনিভার্সিটি। আমি কনভারসেশন এন্ড টোনে একটা স্ট্রেট ফরওয়ার্ড আনতেছি যে ওদের স্পেশালাইজ প্রোগ্রাম, মেশিন লার্নিং প্রোগ্রাম, এটা আমার ফিউচার পার্সপেক্টিভে কাজ লাগবে। অ্যান্ড হচ্ছে আমি ওখান থেকে রিসার্চ ইন্টারেস্ট রিলেটেড রেজিস্ট্যান্টশিপ পাচ্ছি, তো এই কারণে আমি যেতে যাচ্ছি। এরপর হি ওয়াজ লাইক, আমারটা অলমোস্ট ফান্ডেড ছিল, সো বলছিল হচ্ছে অল্প কিছু ডেফিসিট আছে, এটা কে পে করবে। সো আমাকে আব্দুল্লাহ ভাই সাহেব ভাই কয়েকবার বলেছিলেন যে আহ, আপনার হু উইল বিয়ার দি স্পন্সর অর এক্সপেন্সেস, এটাতে জাস্ট বললে, যদি বলি যে আমার আম্মা, এরপর আম্মা কি করেন, দ্যাটস ইট, এটা বলে আর বেশি কিছু না বলা। ওরা যদি ওদের ওটা নিয়ে কনসার্ন থাকে ওরা জিজ্ঞেস করবে। সো আমি জিনিসটাই ফলো করে আমি জাস্ট বলছি যে আমার আম্মা স্পন্সর করবে আমাকে, এবং আমার অকুপেশনটা আমি ওখানে বলি। তো বলার পর ওরা আমার ওয়াইফের কাছে চলে যায়, ওয়াইফকে জিজ্ঞেস করে কখন কাজে ইয়ে কখন আপনি কয়দিনের জন্য ট্রাভেল করছেন। তো ওয়াইফ ওটাই বললো যে আমার যেহেতু এখানে জব আছে, 2 মাস পর আমি ব্যাক করব, 2 মাস থেকে 2 মাসের ইনিশিয়াল সেটেলমেন্টের জন্য আমি যাচ্ছি। সো এরপর আসলে ভিউ আসলে কোনো কোশ্চেনই করেনি আর, ইন্টারভিউটা কনক্লুড করে উইথ এ কংগ্রেচুলেশন লেটার। আর যেটা কনভেনশনাল বলে যে পাসপোর্ট কালেক্ট করতে আপ টু 2 উইকস টাইম লাগবে। এরপর আমরা আমাদের নার্ভটাকে হোল্ড করে রেখে ওখান থেকে বের হয়ে চলে আসি। সো দ্যাট ওয়াজ দি হোল জার্নি সো ফার। আবদুল্লাহ ভাই, আমি ট্রাই করছি অনেক শর্টে বলার, বাট দ্যার আর মেনি আনটোল্ড স্টোরিজ। নো প্রবলেম ভাই, আসলে যতটুকু বলছেন এনাফ। তো যাদের ইনফরমেশন প্রয়োজন এর ভিতরেই পেয়ে গেছেন ইনশাল্লাহ। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের অনেক 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 বেস্ট অফ লাক সামনে ফিউচার। সো এগেন বেস্ট অফ লাক, ভালো কিছু হবে ইনশাল্লাহ ফিউচারে। আর অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট রাখেন, গ্রুপটাকে ভুলে যায় না। ভবিষ্যতে হয়তো বা আমরা থাকবো না, আমাদের জুনিয়র কমিউনিটি হয়তো বা আসবে। আর আপনারা তো আছেনই, তো সবসময় গ্রুপটাকে কন্ট্রিবিউট করার ট্রাই করবেন, পৃথিবীর যেখানেই থাকেন না কেন। এই তো, এটুকুই থাকবে আপনার প্রতি আমাদের আবদার আর কি। না না, অবশ্যই, মানে এই গ্রুপ ভুলার মতো না আর কি। বাট এখনো আসলে পাড়ি দেওয়া বাকি আছে, ভিসা ইস্যু হওয়া বাকি আছে, পাসপোর্টটা পাওয়া বাকি আছে। ইনশাল্লাহ হয়ে যাবে আমার মনে ইনশাল্লাহ। হয় যে এই প্রসেসটা নেভার এন্ডিং। হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইনাল F2 এর কোনো কমপ্লিকেশন হয় না, কোনো প্রবলেম হয় না তো না, ওইখানে? F2 এর কোনো কমপ্লিকেশনস হয় নাই, জাস্ট ইনফরমেশন চেকিং এ F2 কে একটু প্রেসার দিয়ে জিজ্ঞেস করে আপনি আপনার হাজবেন্ডের পুরো নাম বলেন, আপনার হাজবেন্ডের পুরো ইউনিভার্সিটির নাম বলেন, এইভাবে করে একটু হুম 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 ইয়ে করে, প্রেসার দিয়ে কোশ্চেন করে, এটা ইনফরমেশন চেকিং এ করে। বাট ভিও ওয়াজ লিনিয়েন্ট। হুম হুম। আর ওইখানে আপনার ইন্টারভিউ সেশন চলাকালীন সময় এমন কিছু সিচুয়েশন দেখেছেন যেটা আসলে আপনার এখানে মেনশন করা উচিত বা সবাইকে জানানো উচিত? হ্যাঁ, একটা জিনিস আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে, আমি ওখানে যে বসে যেটা রিয়েলাইজ করছিলাম সেটা হচ্ছে যে ওয়াই দিস ওয়াই হ্যাভ ইউ চোজেন দিস ইউনিভার্সিটি, এটাতে ম্যাক্সিমাম মানুষের আনসারটা অনেক জেনারিক। সো হুম ভিউজ হুম ওয়ার গেটিং দ্য আইডিয়া দ্যাট হচ্ছে যে মানে সেম প্যাটার্নের আনসার, যে হুম হুম ইউনিভার্সিটিটা আমাকে রিসার্চ ল্যাব অফার করতেছে, ল্যাব ফ্যাসিলিটিস অফার করতেছে, মানে একটা সেম কাইন্ড অফ টোনের সবার আনসারটা ছিল। সো ওখান থেকে আমার মনে হচ্ছে যে এই কোশ্চেনটা একটু ভেরি পার্সোনালি সাজালে মনে হয় ওখান থেকে ফার্স্ট কোশ্চেন এটাই থাকে, তো এটার আনসার যদি একটু পার্সোনালাইজড হয় বেশি, হ্যাঁ, তখন হচ্ছে যে কনভারসেশনটা অনেক লাইটার হয়ে যায়। মানে ভিও তখন ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, ঠিক আছে নর্মাল কনভারসেশন করি। হুম হুম হুম। তো এটা আসলে করে কি, আসলে আমাদের আশেপাশে বেশ কিছু স্ক্রিপ্টেড আনসার ঘোরাঘুরি করে, আমাদের গ্রুপে হয়তো বা সার্চ করলে পাওয়া যাবে 10-15টা শীট। অনেকে আসলে এই প্রশ্নগুলো থেকে কালেক্ট করে বা ভিসা এক্সপিরিয়েন্স থেকে কপি পেস্ট করে এই আনসার গুলো আসলে বলে থাকে, এটা আসলে কখনোই উচিত না। আপনি, যে সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনি আপনার আনসারটা নেবেন, নিয়ে আপনার মতো করে নিজের মতো করে মডিফাই করতে হবে। সো এই আর কি বিষয়।
তো যে যার পক্ষ থেকে যদি যে যার প্রোফাইল থেকে যদি ম্যাচ করে যদি আনসারগুলো ট্রাই করে, তাহলে হচ্ছে যে মোটামুটি জেনেরিক জিনিসটা অ্যাভয়েড করা যায়। আর জেনেরিক জিনিসটাকে আসলে ন্যাচারাল করতেও খুব বেশি কষ্ট হয় না। কিছু লিঙ্কিং ওয়ার্ড বা কিছু নরমাল কিছু সেন্টেন্স অ্যাড করলেও আসলে নরমাল করা যায়। এগুলো মোটামুটি যারা আপনার মতো রিসার্চ করতেছে, অনেক দিন ফলো করতেছে, তো তারা আশা করি পারবে। আর যারা শর্ট টাইম প্রিপারেশনে কোনো ধরনের ইন্টারভিউ প্রিপারেশন ছাড়া, আর এটা তো কিছুই না, একটা শিট মাত্র মুখস্থ করলাম যে বলে দিলাম ভিসা নিয়ে আসলাম, আসলে ব্যাপারটা এমন না। অনেক আইএলটিএস 5 কি বলে 7.5 পেও 8 পেও রিজেক্ট খায় আসতেছে ইউএস এম্বাসি থেকে। তো সবকিছু ডিপেন্ড করে আসলে স্কিলের উপর, কে কিভাবে নিচ্ছে ইন্টারভিউটা, কি কিভাবে দিচ্ছে, ডেলিভারিটা কিভাবে দিচ্ছে। তো এখানেই হচ্ছে মেইন গেমটা আর কি। তো এই আর কি ভাই, ওকে ফাইন। রোহন ভাই, আমরা হ্যাঁ কিছু কোশ্চেন নেই তাহলে হ্যাঁ হ্যাঁ, বলো। হিমাদ্রি ভাইয়ের জন্য। আচ্ছা হুম হুম। হিমাদ্রি ভাই, আপনার ম্যাক্সিমাম আপনার ইন্টারভিউ ডিউরেশনটা কতক্ষণ ছিল, যদি একটু শর্টলি বলতেন। 2 মিনিট ম্যাক্স। আচ্ছা আচ্ছা। 2 মিনিট একটু কম হবে। বিশ্বজিৎ বিশ্বাস ভাই, আসলে ভাই রেশিও বলতে কিছু নাই, ওভারঅল আপনার লাক আর আপনার স্কিলের উপরে সবকিছু ডিপেন্ড করে। ভিসা রেশিও বলতে আসলে কিছু নাই। আপনার ভিও কি মেল ছিল নাকি ছিল? ফিমেল ছিল। ইনস্টাগ্রাম ফিমেল ছিল, 11 নাম্বার কাউন্টার ছিল, ফিমেল ছিল। মিড এজের থেকে একটু কার্লি হেয়ার কম ছিল। এইজ হবে। জি সরি। উনি মেবি কার্লি হেয়ার ওমেন ছিল, হ্যাঁ চশমা পরে রাইট নাকি? রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হুম। আহ, আর তো আপাতত তেমন কোনো কোশ্চেন নাই। অ্যাকসেন্ট কেমন ওনাদের ভাই? অ্যাকসেন্ট তো ভাই অবশ্যই ওনারা আমেরিকান, ওনাদের আমেরিকান অ্যাকসেন্টই হবে। তবে হ্যাঁ, এখানে অ্যাকসেন্টের যে ব্যাপারটা, আমার যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু শুনেছি, আর মানে যে কোনো ভিসা অফিসে আপনি ইন্টারভিউ নেন না কেন, আপনি যদি ন্যূনতম স্পিকিংটা মানে এভারেজ স্পিকিং স্কিল আপনার থাকে, আপনি সব ধরনের আনসার খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এই আর ভাইয়া কি। আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্টের কতক্ষণ আগে গেছিলেন কনসুলার সেকশনের সামনে? ভিসা অ্যাপয়েন্টমেন্টের কনসুলার সেকশনের সামনে মানে বাইরে না, মানে ভেতরে। হ্যাঁ হ্যাঁ, মানে এম্বাসির বাইরেই আর কি। এমবাসি বাইরে। আমার 9:30 ইন্টারভিউ ছিল, আমি 8টার মধ্যে ছিলাম। সো 1.5 ঘন্টা আগেই ছিলাম। F2 কে কি অপশন দেয় বাংলা আর ইংলিশ বলার, নাকি ডিরেক্ট ইংলিশ? হ্যাঁ অপশন দেয় নোমান ভাই। হুম হুম। ওই যে F2 বিষয়টা অপশন, একটু হ্যাঁ, অপশন এটা ডিসাইড করতে পারবে, কিন্তু এটা আসলে আপনাকে দিবে এই ব্যাপারটা এমন না। যদি আপনার F2 যদি ইংরেজিতে যদি স্টার্ট করে, খুব ভালো গ্রিডিংস দেয়, তখন হয়তো বা বলবে যে ইউ ক্যান কন্টিনিউ ইন ইংলিশ, ইউর ইংলিশ ইজ গুড। এরকম হয়েছে অনেক সময়। তো বাংলা বললে প্রথম থেকে বাংলায় কন্টিনিউ করতে বলবে, এই আর কি। আচ্ছা হিমাদ্রি ভাই, আজকে ওভারঅল মানে কেমন ভিসার অ্যাপ্রুভাল দেখলেন? আপনি যতক্ষণ ভেতরে ছিলেন। আসলে মানে আমার যেটা আজকের এক্সপিরিয়েন্স, এটা মনে হয় সারা জীবন এই এক্সপিরিয়েন্সটাই থাকবে। সেটা হচ্ছে যে অ্যাপ্রুভাল রেশিও, রিজেক্ট রেশিও বলতে কিছু নাই। এমনও হইতে পারে যে পুরা দিন 200 মানুষ ইন্টারভিউ দিছে, 2জন ভিসা অ্যাপ্রুভাল পাইছে। এমনও দিন হতে পারে যে এখানে হচ্ছে যে 100 জনের মধ্যে 98 জনের ভিসা পাইছে। ইট অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দি মানে ক্যান্ডিডেট আর কি। মানে এখন যদি 100 জন থাকে, 100 জন যদি খারাপ বলে, হ্যাঁ তাহলে 100 জনকে রিজেক্ট করবে। হুম, হুম, হুম। সেটাই আসলে, ভিসার ইস্যু বলতে কিছু নাই। আপনার ওভারঅল যদি রিজিকে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি পাবেন, বাট আপনি চেষ্টা করে যাইতে হবে, এটাই হলো মেইন কথা। হ্যাঁ মানে আমার মনে হয় না যে ওদের মুড অথবা কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে আর কি। হ্যাঁ মানে ওরা ডিফারেন্ট আনসার শুনলে, আমি যেটা দেখলাম যে যারাই ডিফারেন্ট আনসার দিছে, কয়েকজন একটু শোনার চেষ্টা করছি, ওরা মাথা তুলে তাকাইছে, কথা বলছে, লেটার অন কনভারসেশনটা স্ট্রেচ করছে, এরকম মনে হয়েছে। হুম, হুম। ভাই, আপনার প্রোফাইলটা একটু শর্টলি যদি শেয়ার করতেন। আমার প্রোফাইল হচ্ছে, আমি আমার আন্ডারগ্রেড সিজিপি হচ্ছে 3.26, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স 5.5 ইয়ার্স, দেন হচ্ছে আইএলস হচ্ছে 7, জিআরই বিলো 310, আর হচ্ছে আপনার কোনো পাবলিকেশনস নাই। দ্যাটস ইট। ওকে ফাইন, আশা করি আর কোনো প্রশ্ন নাই তাদেরও। ওকে হিমাদ্রি ভাই, আবার আপনাকে অনেক ওকে। অনেক বেস্ট অফ লাক। আর হচ্ছে আরিয়ান ভাই, সাইদ ভাই, আপনারা কি কিছু বলবেন হিমাদ্রি ভাইয়ের উদ্দেশ্যে, কোনো সেন্টেন্স? হিমাদ্রি ভাইকে বলার জন্য উনি আসবেন এখানে, তখন বলবো। সেটাই, আমরা তো ভাই সেম হোম টাউন, দেখা হবে, চিল হবে।
ওকে ফাইন, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমরা ওকে মোটিভেশনে বস। ফিরে যাই। থ্যাংক ইউ সো মাচ এত সময় নিয়ে আমাদের মাঝে আপনার ভিসা এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। না ভাই, থ্যাংক ইউ ভাই, আমাকে আসলে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য। আই হোপ কিছু হলেও বলতে পারছি। হ্যাঁ ভাই, ভাই নো ওয়ারিস। ইনশাআল্লাহ ভালো ছিল। ওকে সামির, ভাই আমাদের লাস্ট একজন আছে মক ক্যান্ডিডেট